আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে ভাই, কিছু মনে করবো কেন? আপনি আমার বউকে পৌঁছে দিয়ে তো উপকারই করেছেন। আমি তো চিন্তা করছিলাম ওর জন্য। না ভাই, তুমি যেমন তোমার বউয়ের জন্য অপেক্ষা করছিলে, তেমনি আমার বউ অপেক্ষা করছে। বাড়ি যেতে হবে, তোমরা মন দিয়ে সংসার করো, কেমন? আপনিও মন দিয়ে ভালো করে সংসার করবেন। হ্যাঁ ভাই, ভালো পথে চলছে এবার। আগে যেমন মেয়েদের রাস্তাঘাটে বিরক্ত করতাম, বড়দের সঙ্গে বেয়াদবি করতাম, কারো কথা শুনতাম না, এসব বাদ দিয়েছে। সৎ পথে থাকবার চেষ্টা করছি। আবার সময় করে আসবেন না হয় আমাদের বাড়িতে? মিরাজ হাসি মুখে হ্যাঁ বলে যায়। অনিল দাঁড়িয়ে থাকা সুপ্রভাকে বলে, কি মানে এভাবে তাকিয়ে দেখবার আছে কি শুনি? ভাবছি আপনি আমাকে ভুল বুঝলেন না। অনিল ভ্রুকুচকে সুপ্রভাকে জিজ্ঞেস করলো, ভুল কেন বুঝবো? এই যে আমি মিরাজের সঙ্গে এসেছি, আগে তো ওর জন্য আমার সম্বন্ধ এসেছিল, বিয়েও ঠিক ছিল, এটা ধরেও তো আপনি আমাকে ভুল বুঝতে পারতেন, বলতেও পারতেন যে ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করেছি। আপনার জায়গায় যে কেউই ভুল বুঝতো, কই কিছু তো বললেন না। অনিল হাসলো সুপ্রভার কথা শুনে। সুপ্রভার হাতে হাত রেখে এগোতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। আমার জায়গায় অন্য কেউ, কিন্তু আমি তো না। আরে আমি তোমাকে চিনি না নাকি? বড় কথা, আমি এসব কেন ভাববো তোমার মুখ থেকে কিছু না শুনি? হ্যাঁ, আমার চিন্তা হচ্ছিল, কিন্তু কোনো দরকার তো নেই আমার এসব অযথা কথা বলার। আর আমি তখনও জানতাম তুমি আমাকে ভালোবাসতে, আর এখন তো তুমি নিজেই আমাকে বলো ভালোবাসি ভালোবাসি। সুপ্রভা অবাক করে তাকিয়ে রইল অনিলের দিকে। এতটা সে আশা করেনি, ভেবেছে অনিল হয়তো রাগই করেছে। আমি ভাবিনি আপনি এতটা বুঝবেন আমাকে, হয়তো অন্য কেউ উল্টাপাল্টা ভাবতো, কিন্তু আপনি আমাকে বুঝেছেন, এর জন্যই হয়তো আপনি অন্যরকম। সত্যি আমি ধন্য আপনার মতো জীবন সঙ্গী পেয়ে। আচ্ছা আচ্ছা, হয়েছে, কিন্তু এসব কথা বলে আমাকে ভুলানো যাবে না। এত দেরি কেন হলো শুনি? ফোনটাও তো বন্ধ। আসলে একটু আমাদের বাড়ি গিয়েছিলাম, তার উপর ফোনটাও হাত থেকে পড়ে বন্ধ হয়ে গেছে। এর ভেতরে খালি গাড়ি তো পাচ্ছিলামই না, সেজন্য মিরাজের গাড়ি নিয়ে আসতে হলো, না হলে তো আরো দেরি হয়ে যেত। কি দরকার ছিল বাপের বাড়ি যাবার? এই জন্যই তো দেরিটা হলো। ভার্সিটি থেকে আমি যেতে তো 30 মিনিট লাগে, সেই জন্যই দেরি হয়েছে। তুমি জানো আমি কতটা চিন্তায় ছিলাম। সকাল থেকে তোমাকে বিদায় দেবার পর আবার যে কিরকম লাগছিল। সুপ্রভা আস্তে করে বলল, আরে আমি তো মায়ের ফোন নিয়ে কল করেছিলাম, বিজি ছিলেন আপনি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে যেদিন ভার্সিটি যাবে ফোনে ফুল চার্জ দিয়ে যাবে। আর হ্যাঁ, বাপের বাড়ি যাবে না কখনো, তাহলে এরকম দেরি হবে। যেতে ইচ্ছে হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। বুঝেছো তুমি? প্রভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কিন্তু আপনি এত চিন্তা করছিলেন কেন? জানি না সুপ্রভা, বিয়ের পর এই প্রথম তুমি কোথাও যাচ্ছিলে, তাও এত দূরের পথ। যদি তুমি হারিয়ে যেতে, কেন জানি এত কষ্ট হচ্ছিল, নিজেও বুঝতে পারিনি। মনে হচ্ছিল হারিয়ে যাবে তুমি। তুমি যাওয়ার পর কেমন একটা লাগছিল। এরকম করলে হয়? আমি তো আপনারই, এরকম পাগলামো করবেন না আর কখনো। সুপ্রভা পরম যত্নে অনিলের কাঁধে মাথা দিয়ে হাতে হাত ধরে হাঁটতে হাঁটতে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়েই কাঁধ থেকে ব্যাগটা রেখে নিচের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। তখনই সুনেরা বেগম চায়ের কাপ এগিয়ে দেয় সুপ্রভাকে। মা, আপনি চা কেন আনতে গেলেন? আমি করে নিতে পারতাম তো নাকি? চা করেছি, হাত পুড়ে যায়নি। তুমি এত ব্যস্ত হয়ে না তো, চা খেলে ভাল লাগবে। একটু পরেই তো আবার রাকিবের বিচ্ছু বাহিনীকে পড়াতে হবে তোমার। হ্যাঁ, ওদের পড়াতে ভালোই লাগে। বেশ, তোমার ক্লাস কিরকম হলো আজকে? একদম পাক্কা। অনিল তখন সুপ্রভাকে বাড়িতে দিয়ে নিচে একটু বের হয়। সুপ্রভা শাশুড়ি মাকে সব গল্প করতে থাকে ভার্সিটির। দুই শাশুড়ি বৌমা গল্প করার ভিতরই বাচ্চারা চলে আসে। সুপ্রভা তাদের পড়ানোয় মনোযোগী হয়। একসময় বাচ্চাদের পড়ানো শেষ করে সুপ্রভা সবাইকে রাতের খাবার এগিয়ে দেয়। এক পর্যায়ে সকল কাজ শেষ করে নিজের রুমে গিয়ে পড়াটুকু একটু চোখ বুলিয়ে একেবারে তন্দ্রায় আচ্ছন্ন হয়। এভাবেই চলছে সুপ্রভা আর অনিলের সংসার। সুপ্রভা যেদিন ভার্সিটি থাকে সকালে উঠে কাজ করে চলে যায়, তারপর বিকালে এসে বাচ্চাদের পড়িয়ে নিজের কাজ করে। বেশ সুখেই আছে সুপ্রভা সংসার নিয়ে। কই গেলি সুপ্রভা? আমার চা কোথায়? তোর হাতের চা না খেলে যে ভাল লাগে না আমার। শ্বশুর মশাইয়ের আবদার শুনে সুপ্রভা রান্নাঘর থেকে চা বানিয়ে 2 কাপ চা নিয়ে এসে বসলো ড্রয়িং রুমে তার শ্বশুর মশাইয়ের সামনে। সেখান থেকে 1 কাপ চা শিকদার সাহেবকে দিল, আর 1 কাপ নিজে নিয়ে খেতে লাগলো।
বাবা, আপনাকে চা দিতে দিতে আপনার মতন বদভ্যাস হয়ে গেছে আমার। চা ছাড়া যেন চলেই না। সুপ্রভার কথা শুনে শেখদার সাহেব হাসতে হাসতে বললেন, চায়ের নেশা বড় নেশা, বুঝলি? এই নেশা কিছুতেই যাবার নয়। আর আপনার মতন সেই নেশা হয়ে যাচ্ছে আমার দিন দিন। সুপ্রভা, লুডো খেলবি? কতদিন হয় খেলি না, সঙ্গী পাই না। তোর শাশুড়ি মা তো খিটখিটে মেজাজ নিয়ে ঘুরে সর্বক্ষণ। শেখদার সাহেব কথাগুলো বলতে না বলতেই অমনি সেখানে সোনেরা বেগম হাজির হলেন। এসেই রাগান্বিত স্বরে স্বামীকে বললেন, হ্যাঁ, এখন তো বুড়ো হয়ে গেছি কি না, আমাকে তো খিটখিটে বুড়ো উপাধি দিবেই। দেখছি সুপ্রভা, শয়তানের নাম না নিতেই শয়তান হাজির। শেখদার সাহেবের কথা শুনে সোনেরা বেগম আরো রেগে গেলেন। কি, তুমি আমাকে শয়তান বললে? তাও কিনা ছেলের বউয়ের সামনে? সুপ্রভা বুঝলো অবস্থা বেগতিক, সেজন্য তাড়াতাড়ি মুখ খুলল। আরে বাবা মা, আপনারা চুপ করুন তো। মা, আপনি এত রাখছেন কেন? বাবা তো এমনই, ওনাকে বলে লাভ নেই। হ্যাঁ, তাও যা বলেছিস। তোর বাবার তো কোনো হেলদোলই নেই। কি বলেন, কি করবেন সে তো নিজেও জানেন না। আমি দেখে খালি সংসার করে যাচ্ছি। তুই সবে স্কুল থেকে ফিরলি, এখন আবার বাচ্চাদের প্রাইভেট পড়াবি। আর এখন মশাইয়ের ইচ্ছে হয়েছে তোর সাথে বসে লুডো খেলবে। বলি, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? শিকদার সাহেব কিছু বলার আগেই পাশ থেকে অনিল বলল, মা, তুমি সব সময় বাবার সাথে এরকম করো, এটা ঠিক না। সুপ্রভা ওর নিজের কাজ করুক, আমি বাবার সাথে লুডো খেলবো, কেমন? ছেলেকে পাশে পেয়ে শিকদার সাহেবের মুখে হাসি ফুটে ওঠে। সাব্বাস, এই না হলে বাপ কা বেটা। আর অনিল, আমি আর তুই লুডো খেলবো, বৌমা আর তোর মা গোল্লা যাক। বাবা, আপনি এটা বললেন তো আমাকে? আরে সুপ্রভা, রাগ করিস না মা, তোর এই শাশুড়িকে নিয়ে রুমে বসে সিরিয়াল অন করে দে। পাশ থেকে সোনেরা বেগম বললেন, আমি সিরিয়াল দেখবো নাকি অন্য কিছু করব সেটা তোমার দেখতে হবে না, যাও। দুজনের কথার মাঝখানে সুপ্রভা বলল, বাবা মা, আপনারা ঝগড়া বন্ধ করুন তো। এই দেখুন, আমার স্টুডেন্টরা চলে এসছে। ওরা যদি এসে দেখে আপনারা এরকম ঝগড়া করছেন, কি রকম হবে শুনি? আরে মা, আমি কখনো ঝগড়া করি? না, মশাই তো কোনো কারণে ঝগড়া করে না, সব তো অনিলের মা করে। আহ, তোমরা ঝগড়াই করো, থামাতে আর পারছি না। আমি চললাম আমার স্টুডেন্টদের নিয়ে পড়াতে। সুপ্রভা চলে যায় স্টুডেন্টদেরকে নিয়ে তার পড়ানোর রুমে। অনিল হাসতে থাকে তার বাবা মার ঝগড়া দেখে। তোরা বাপ ছেলে থাক, আমি যাই পাশের বাসার ভাবের কাছ থেকে ঘুরে আসি। সোনেরা বেগম চলে যেতেই অনিল শিকদার সাহেবকে বলল, বাবা, তুমিও আর শুধরাবে না, সেই মায়ের পিছু লেগেই থাকো না, যেন ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এবার শিকদার সাহেবও উচ্চ স্বরে হেসে ফেললেন। তোর মাকে রাগাতে বড্ড ভালো লাগে রে। বুড়ো হয়ে গেছি, এখন এই ঝগড়াঝাটি এসব ছাড়া আর কি বা আছে জীবনে। তোরা দুজন বাইরে থাকলে তো আমরা দুই বুড়া বুড়িতেই মিলে থাকি, বাকি সময় তোদের নিয়ে হেসে খেলে পার হয়ে যায় দিব্যি। তুমি থাকো, আমি রুমে যাই, একটু কাজ আছে। যে যার মতন চলে যায়। শিকদার সাহেব রিমোট দিয়ে টিভি অন করে সংবাদ দেখতে থাকে। পেরিয়ে গেছে 2.5 বছরেরও বেশি সময়। এখন আর কোনো কিছুই আগের মতন তো নেই, বরং বদল ঘটেছে অনেক কিছুর। এই 2.5 বছরের ভিতরে সুপ্রভার মাস্টার্স কমপ্লিট করা হয়ে গেছে। তার কিছু মাস পরেই নানান জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছিল। সবশেষে এখন এলাকারই একটা হাই স্কুলে টিচার হিসেবে যোগ দিয়েছে। নিজের পায়ে দাঁড়িয়েছে সুপ্রভা। এখন আর কারোর উপর নির্ভর করে থাকতে হয় না। তার বাবার দেখা স্বপ্ন সে পূরণ করেছে। স্কুলে যোগ দেবার কয়েক মাস পরই স্টুডেন্টরা আবদার করে সুপ্রভাকে প্রাইভেট পড়ানোর। যদিও আগে থেকেই সে বাড়িতে প্রাইভেট পড়াতো, কিন্তু এবার স্কুলে চাকরির পর স্টুডেন্টদের সংখ্যা বেড়ে 8 জনে এসে ঠেকেছিল শুরুতে। শেষমেশ অনিলের সিদ্ধান্তে সুপ্রভাকে ড্রয়িং রুমের পাশেই একটা খালি রুম ছিল, সেখানে গিয়ে বড় বড় চেয়ার, টেবিল, বোর্ড সবকিছুর ব্যবস্থা করে দেয়। 1 মাসে স্টুডেন্ট ছিল 8 জন, এখন এই কয়েক মাসে মিলে স্টুডেন্ট হয়েছে 19 জন। সব স্টুডেন্টরাই ক্লাস 9-এ পড়ে। যদিও আরো স্টুডেন্ট পড়ার আবদার করেছিল, কিন্তু সুপ্রভার সময় নেই। সুপ্রভা সকাল 9:30 বাজে বাড়ির সমস্ত কাজকর্ম করে স্কুলের উদ্দেশ্যে বের হতো। মাঝখানে দুপুরে বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি সহ খাবার খেত। তারপর স্কুল ছুটি দিলে বিকেল 4:15-এর দিকে বাড়ি ফিরত। বিকেল 5টা থেকে 6টা অবধি সুপ্রভার স্টুডেন্টদের প্রাইভেট পড়ানোর সময় থাকে। তারপর
তারপর সংসারের বা নিজের বাকি সময়ের কাজ করে। এটাই প্রতিদিনের রুটিন। সুপ্রভার স্বপ্ন পূরণ হয়েছে। তার বাবা তাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে সুপ্রভা। আর কোনো কিছুরই কমতি নেই জীবনে। 1.5 বছরের বাচ্চা ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে জুনায়েদ আর রূপন্তী। ভেতরে এসে দেখে ড্রয়িং রুমে শিকদার সাহেব বসে বসে টিভিতে খবর দেখছেন। আরে আরে, জুনায়েদ এসেছে যে, সাথে বউ ও বাচ্চাও আছে। আসো আসো, তোমরা বসো, এখানে আমি সুপ্রভাকে ডেকে আনি। শিকদার সাহেবের ডাক শুনে সুপ্রভা উকি মেরে রূপন্তী আর জুনায়েদকে দেখতে পেয়ে স্টুডেন্টদের বলে ওঠে, আমার একটু বাসায় মেহমান এসেছে, তোমাদের আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতাম কেমন? সুপ্রভার কথা শুনে সব স্টুডেন্টরা চলে যেতেই রূপন্তী সেখানে যায়। কিরে, ভালো আছিস তো? সুপ্রভা হেসে উত্তর দেয়, দেখছিস না দিব্যি আছি। তোর ছেলে রাজন কই? এই তো আঙ্কেলের কোলে বসে আছে। আমার ছেলের কথা জিজ্ঞেস করছিস? তোর কি কোনো সুখবর শুনতে পাবো নাকি? রূপন্তীর কথায় সুপ্রভা লজ্জা পেল, মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল, এই তো চলছে। ও, আমার বিয়ের পরপরই তো বিয়ে হলো তোদের। দেখ এবার। সেসব কথা বাদ দে তো, কতদিন পরে এসছিস, আয় ভেতরে আয়। সংসার বাচ্চা সামলিয়ে আসা হয়ে ওঠে না, তাও দুজনে একই জায়গায় বিয়ে হয়েছে বলে মাসে 2-1 বার দেখা সাক্ষাৎ করতে পারি বল। না হলে তো তাও হতো না। হ্যাঁ, আমিও তো ব্যস্তই থাকি। তুই ভাগ্যবতী, স্বামী সংসার তোর নিজের কাজ নিয়ে এভাবেই সুখে থাক। হ্যাঁ, ভালোই আছি, চাকরি বাকরি সংসার সবকিছু নিয়েই। আয় বস, এক্ষুনি আমি নাস্তা পানির ব্যবস্থা করি তোদের জন্য একটুখানি। বেশ অনেকদিন পর দেখা পেয়ে দুই বান্ধবী টুকটাক গল্প করা শুরু করে দেয়। অনিল ও জুনায়েদের সাথে কথা বলছে। শিকদার সাহেব আর সুনেরা বেগম রূপন্তীর মেয়েকে নিয়ে খেলা করছেন বসে বসে। এই 2.5 বছরে অনেক কিছু বদলানোর সাথে সাথে রূপন্তীর ছেলেও জন্ম নিয়েছে। নাম তার রাজন। রূপন্তী আর জুনায়েদের নামের মিলকরণেই রাজন নাম রাখা হয়েছে। ছেলেটা একেবারে মায়ের মতনই দেখতে। তারপর নিপা। সেদিন হামিদকে কাজী অফিসে নিয়ে যাবার পরের দিন হামিদ সত্যি সত্যি কাজী অফিসে নিপাকে বিয়ে করতে আসে। নিপা এতটাও ভাবেনি। সে ভেবেছে হামিদ হয়তো মজা করছে, কিন্তু না, হামিদ সেদিন সত্যি সত্যি নিপাকে বিয়ে করেছে। বর্তমানে তারা এক ছেলে নিয়ে সুখে শান্তিতে সংসার করছে। নিপা আগে সংসার জীবন নামক যেই নরকে ছিল, এখন স্বামী সন্তান নিয়ে স্বর্গে আছে বলা যায় এক প্রকার। হামিদ তার অন্ধকার জীবনে আশার আলো নিয়ে এসেছে। রূপন্তী আর জুনায়েদও তার ছেলেকে নিয়ে বেশ ভালোই সুখে আছে। তামিমও তার ভালোবাসার মানুষটির কথা পরিবারে জানিয়ে স্ত্রীকে নিয়ে 1 বছর হলো বিবাহিত জীবনে সুখেই রয়েছে। সবারই জীবন এখন পরিপূর্ণ তার জীবন সঙ্গিনীকে নিয়ে। একটু পর রূপন্তী আর জুনায়েদও আড্ডা শেষে চলে যায়। সন্ধ্যাবেলা শ্বশুর শাশুড়ির সাথে গল্প করে রাতের খাবার খেয়ে সুপ্রভা রুমে যায়। রুমে যেতেই দেখতে পায় সাদা ফ্লোর জুড়ে লাল রক্তের ছাপ। রক্ত দেখে সুপ্রভার ভয়ে বুকটা কেঁপে উঠল। অনিল তো রুমে ছিল, তাহলে অনিলের কোনো ক্ষতি হলো না তো? অনিলকেও তো দেখতে পাচ্ছে না। বারান্দায় চোখ পড়তেই সেখানে অনিলের শরীরটাকে দেখে সুপ্রভা। তৎক্ষণাৎ দৌড়ে সেখানে চলে যায়। বুকের ভিতর কেন যেন অনিলকে হারানোর ভয় গ্রাস করেছে। সুপ্রভা আরেকটু কাছে যেতেই দেখে অনিল শুয়ে আছে বারান্দায়। ফ্লোরে কোনো কিছু নেই, কেবল খালি ফ্লোরেই অনিল শুয়ে আছে। সুপ্রভা অনিলের কাছে গিয়ে ডাকতে লাগলো, আরে আপনি বিছানা থাকতেই বারান্দায় এসে শুয়েছেন কেন? অনিল শুয়ে থেকেই জবাব দিল, আরে কারেন্ট নেই তো, প্রচুর গরম দিচ্ছিল, বারান্দায় এসেছিলাম হাওয়া পেয়ে, আর আমি শুয়েছিলাম। যান ভেতরে যান, আমি পাখা দিয়ে বাতাস করে দিচ্ছি। না, ভেতরে যাব না, কিছু কাজ আছে, বারান্দায় খোলা হাওয়ায় সেরে ফেলবো। সুপ্রভা অনিলের দিকে বেশ ভালো করে দৃষ্টিপাত করে তারপর বলল, আপনি তো দিব্যি আছেন, তাহলে ফ্লোরে রক্ত আসলো কোথা থেকে? আরে তোমার আলতা আছে না, ওটা পড়ে গেছিল, পরে আলতার পাত্র তো রেখে দিছি, কিন্তু ফ্লোর আর পরিষ্কার করিনি, ওটাই পড়ে আছে, রক্ত না, তুমি বুঝতে পারোনি হয়তো। অনিলের কথা শুনে সুপ্রভা খানিকটা রেগেই রুমের ভিতরে চলে যায়। সে ভেবেছিল হয়তো অনিলের কিছু হয়েছে। ফ্লোর পরিষ্কার করে কল করে নিচের বাবার নাম্বারে কল করে। অনিল বারান্দায় কাজ করছিল, তখনও রুমে আসেনি। কয়েকবার রিং হতেই আফজাল হোসেন ফোন রিসিভ করতেই সুপ্রভা বলে ওঠে, বাবা কেমন আছো তুমি, শরীর ভালো তো? মেয়ের ফোন পেয়ে আফজাল হোসেন খুশি হয়ে উত্তর দিলেন,
আছি ভালো মা, তুই ভালো আছিস তো? বাবার কথায় মেয়ে সন্তুষ্ট হলো না, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুমি ভালো থাকলে গলার আওয়াজ কেন এরকম শোনাচ্ছে বাবা? আফজাল হোসেন বুঝলো মেয়ের থেকে আর কোনো কিছু লুকিয়ে তিনি পার পাবেন না, সেজন্য বলে দিলেন, আসলে কি হয়েছে, গালটা না ব্যথা করে মাঝে মাঝে, শিকড়ও হয় সাথে। কয়েকদিন আগে ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে একটু একটু। তোমার গলা ব্যথা করে আর তুমি বলছো এইটুকুই? আমি টাকা পাঠাচ্ছি বাবা, তামিম ভাই কালকেই তোমাকে বড় ডক্টরের কাছে নিয়ে যাবে, যা টাকা লাগে আমি তোমাকে দিব। তামিম আর কত করবে রে মা, আমারও ভাল লাগে না ওকে বারবার বলতে, যথেষ্ট করে ভাইয়ার ছেলে হিসেবে। কিচ্ছু হবে না বাবা, আমি তামিম ভাইকে টাকা পাঠিয়ে দিব। আর কত টাকা দিবি? প্রতি মাসে মাসে তো দিচ্ছিস, তোকে বারণ করলেও শুনিস না কত। উফ বাবা, আমার কষ্টের টাকা, এই টাকার মুখ আমি তো আমাদের জন্যই দেখছি নাকি? তোমরাই তো লেখাপড়া করিয়ে আমাকে এত বড় করেছ। যদি আমার বিয়ে না হতো আমি তোমাদের দেখতাম, যদিও আমি পারি তোমাদের নিজের কাছে নিয়ে আসতে, কিন্তু তোমরা কাকিমা আর তামিম ভাইয়ার সঙ্গেই মিলেমিশে থাকো। আফজাল হোসেন কিছু বলার আগেই রুমে প্রবেশ করলো সুপ্রভার মা। এসেই ফোনটা নিজের কানে গুজে নিয়ে মেয়ের সাথে কথা বলতে লাগলেন। তোর বাবার কথা বলিস না আর, তাকে আমি বললি ডাক্তারের কাছে যেতে, না তিনি যাবে না। যক্ষের ধনের মতন টাকা আগলিয়ে বসে থাকেন। তুই যে টাকাগুলো পাঠাস না সেগুলো তো উনি প্রায় আগলে রেখে দেন মেয়ের কষ্টের টাকা বলে। সেসব বাদ দাও মা, এই মাসে তো এখনো বেতন পাইনি হাতে, তেমন টাকা পয়সা নেই। আগে টাকা দিয়ে কালকেই বাবাকে বড় ডক্টরের কাছে পাঠাবে, বুঝলে? এখন মনে হচ্ছে আমার বিয়ে না হলেই ভালো হতো। ধুর, কত বড় হয়ে গেছিলি তুই, তোর বিয়ে না দিয়ে পারা যায়? সুপ্রভা অভিমানী কণ্ঠে তার মাকে বলল, হ্যাঁ, বিয়ে দিয়েই তো আমাকে পর করে দিয়েছো। আমি তো একটা মাত্র সন্তান তোমাদের, সেই হিসেবে বিয়ের পর কোনো খেয়াল রাখতে পারছি বলো? আগে তো বাবাকে ডক্টরের কাছে আমিই নিয়ে যেতাম। মেয়ের কথা শুনে মা কিঞ্চিত হাসলেন। আরে বোকা মেয়ে, মেয়ে হয়ে জন্মেছিস, একদিন না একদিন তো পরের ঘরে যেতেই হতো। অনিলের মতো ছেলেকে পেয়েছিস তোর জীবন সঙ্গী হিসেবে, তারপরে তোকে বারণ করে দেয় কি করে? হ্যাঁ মা, তা ঠিক বলেছ। আমি জানতাম বিয়ের পরেও যদি আমি চাকরি করি তোমাদের দেখি উনি না করবেন না, সেজন্য বিয়েতে তেমন আপত্তি করিনি। আর যদি আপত্তি করতিসও বিয়ে করতিস না, তাহলে কি? এই যে আমি যেমন নিজের পায়ে দাঁড়িয়েছি তেমন তোমাদের দেখতাম, এটাই তো আমার স্বপ্ন ছিল বলো। হয়েছে হয়েছে, বোকা একটা মেয়ে তুই। সারা জীবন তো আমাদের কাছে থাকতে পারতিস না, পরের ঘরে যেতেই হতো। এখন অনিলের মতন স্বামী সংসার পেয়েছিস, এবার মন দিয়ে সংসার কর, আবল তাবল না বলে। এবার আফজাল হোসেন এসে তার স্ত্রীর হাত থেকে ফোন ছো মেরে নিজের কানে গুজে নিল। সুপ্রভার মা, আমার কথা শুনে তো তোর মাও কথা বাদ দে, সে সবসময় বেশি কথা বলে। তুই এসে ঘুরে যা কেমন? বাবা সময় নেই তো, স্কুলের সামনে ঈদের ছুটি পড়লে আসবো কেমনে? আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, তামিম ভাইয়া ওনার বউ তোমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছে না তো? আরে ধুর, তামিমকে তুই চিনিস? ও আমাদের ওর বাবার মায়ের সন্তান বসিয়েছে, খারাপ ব্যবহার করে না। ও বলে এটা তো আমারও বাড়ি, আমার তো ছেলে নেই, মনে হয় তামিম আমার ছেলে। নেহা, তুই টাকা দিস তামিম তো সেগুলো নিতে বারণ করে আমাকে। তাই কি করে হয় বাবা? আগে তো আমিই তোমাদের দেখতাম বলো। আত্মসম্মানে লাগতো যে পুরোপুরি তামিম ভাইয়ার উপর আমাদের দায়িত্ব চাপাতে, এখনো লাগে। সেজন্যই তো মাস শেষে তোমাকে কিছু পরিমাণ টাকা দিয়ে দিই সংসারে দিতে, যাতে তোমাকে কোনোদিন কোনো কথা শুনতে না হয় যে তুমি কারোর ঘাড়ের উপর বসে আছো। মেয়ের কথা শুনে ফোনের ওপ্রান্তে আফজাল হোসেনের চোখে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। মেয়েকে তিনি যথার্থ শিক্ষা দিয়েই বড় করে তুলেছেন। এক হাতে চোখের পানি মুছিয়ে নিয়ে হাসি মুখে বলল, তুই আমার মেয়ে হয়েও ছেলের চেয়ে কোনো অংশে রে মা। আমার স্বপ্ন ছিল তোকে নিয়ে পায়ে দাঁড় করানোর, সে স্বপ্ন তুই পূরণ করছিস। কত মানুষ তাচ্ছিল্য করেছিল ওখানে থাকতে, সেই মানুষদের জবাব দিছি তো। তো কিছু চাওয়ার নেই মা,
তোর মতো সন্তান যেন প্রত্যেক বাবা মায়ের হয়। হ্যাঁ বাবা, আমি আজকে নিজের পায়ে দাঁড়িয়েছি। শুধু তাই নয়, কয়েক বছর আগের কথা মনে আছে? আমার শ্বশুর মশাই সহ কত লোকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, তুমি রিক্সা চালাও বলে, আমি রিক্সাওয়ালার মেয়ে এসব বলতো। অনিলের বাবা বলেছিলেন আমাদের সাথে ওনাদের যায় না। সেই দিন তোমাকে আমার সামনে কথাও শুনিয়েছিল, তুমি বলেছিলে এগুলোর জবাব আমি কর্মে দিতে। আর আজকে দেখো, সেই এলাকাতেই রিক্সাওয়ালার মেয়ে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। মুখ খুলে কারোর কথার উত্তর দিতে হয়নি আমাকে, আমার কর্মই সবার মুখ বন্ধ করে দিয়েছে। এসব কথা বলতে হয় না মা, শিকদার সাহেব তো শ্বশুর মশাই না, আর তাছাড়াও উনি তো বদলে গেছেন। সুপ্রভা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ বদলে তো গেছেন, কিন্তু কম অপমান তো করেননি। সেসবের উত্তর আমি মুখে নই, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়েই দিয়ে দিয়েছি, সেটা উনি নিজেও বুঝতে পারেন। এখন উনি আমার শ্বশুর মশাই, আমার আরেক বাবার মতোই, আর আমি ওনার মেয়ের মতন। সুখে থাক মা, এটুকুই তো চেয়েছি। আমার স্বপ্ন পূরণ করছি, সংসার জীবনে ব্যবসা এত চাই। হ্যাঁ বাবা, সবই ঠিক আছে। আর শোনো, তুমি টাকা আগলে বসে থেকো না বাবা, টাকা সংসারেও কিছু দেবে, আর বাকিটা নিজের ইচ্ছে মতন খরচ করবে, বুঝেছো? জানিস মা, তামিম ছেলেটা বড্ড ভালো, টাকা দিলে রাগ করে, নিতে চায় না, তাও আমি জোর করে দেই। প্রতি মাসে না দিলেও কয়েক মাস পর পর ওর বউ মা ওর মায়ের হাতে জোর করে ঠিক গুজে দেয়, না হলে মাঝে মধ্যে বাজার করে আনি। এভাবেই ভালো থেকো বাবা, তোমাদের জন্য আমি এত দূর, তোমরা ভালো থাকলেই আমি খুশি। বাবার সাথে কথা বলা শেষ করে ফোন রেখে দিল সুপ্রভা। এই কয়েক বছরের শ্বশুর শিকদার সাহেবেরও ব্যাপক পরিবর্তন হয়েছে। সে তো এমন সুপ্রভাকে চোখে হারায়, নিজের মেয়ের মতন করে দেখে। যত রান্নাবান্নার আবদার তার এখন ছেলের বউয়ের কাছে। যেহেতু পুত্রবধূ টিচার, সেজন্য এলাকায় এখন সুপ্রভার শ্বশুর হিসেবেও একটা আলাদা সম্মান আছে ওনার। আর শাশুড়ি মা তো বরাবরই সুপ্রভার পাশে ছিলেন মায়ের মতন। পুরো একটা বছর সুপ্রভাকে আগলে রেখেছিলেন। যেদিন সুপ্রভা ভার্সিটি যেতে সকালে নাস্তা বানানোর পর অনিল এগিয়ে দিত কিছুটা, তারপরে রান্না বান্না বাকি কাজগুলো তিনিই করতেন। সুনিরা বেগম শাশুড়ি নয়, নতুন রূপে একজন মা হয়ে উঠেছেন সুপ্রভার। এখন তো সুপ্রভা স্কুলে চাকরি করে, সে নিজেই ভোর সকালে আজানের সময় উঠে নাস্তা বানানো রান্নার কাজ একা হাতে শেষ করে স্কুলে যায় 9:30 বাজে। প্রতিদিনই সুপ্রভা 8:30 থেকে 9টার ভিতর সকালে নাস্তা বানানো সহ দুপুরের রান্নাও হয়ে যায়। সুনিরা বেগমের কিছুই করতে হয় না, তিনি অবশ্য সাহায্য করেন বৌমাকে, যেরকম তরকারি কেটে দেওয়া বা কখনো বৌমার রান্নাতে দেরি হলে তিনিই রান্না শেষ করে ওদিকে সুপ্রভা স্কুলে চলে যায়। কিন্তু তিনি সাহায্য না করলেও সুপ্রভা একা হাতেই সব করে তারপর স্কুলে যায়। অভ্যেস হয়ে গেছে সুপ্রভার তাতে। তারপর বিকেলে ফিরে স্টুডেন্টদের প্রাইভেট পড়ানো, এসবে কারোরই কোনো বিন্দু পরিমাণও আপত্তি নেই। অনিলের তো নেই। সুপ্রভা স্কুল থেকে যে বেতনটা পায় সেটা কিছুটা সংসারে দেয়, বাকিটুকু নিজের বাবা মায়ের কাছে পাঠায়। অনিলের বা কারোরই তাতে কোনো আপত্তি নেই। তাছাড়া অনিলও চাকরি করে, টাকা পয়সার দিক দিয়ে কোনো সমস্যা নেই কারোরই। বরং সুপ্রভা মাঝে মধ্যেই এতিম বাচ্চাদের খাওয়ায়, জামা কাপড় সহ এতিমখানায় দানও করে। সুপ্রভার বরাবরই আত্মসম্মান বোধ প্রখর। সে চায় না তার বাবা মা কারো সংসারের উপর বোঝা হয়ে থাকুক, সেজন্য মাস শেষে কিছুটা পরিমাণে টাকা পাঠিয়ে দেয়। যদিও তামিম সেসবে এত ভাবে না, টাকাও নিতে চায় না আফজাল হোসেনের থেকে। তবুও আফজাল হোসেন প্রতি মাসে টাকা না দিলেও প্রায়ই দেয়, সাথে টুকটাক বাজারও করে আনে। ভালোই চলছে সুপ্রভার সুখের সংসার, দুদিক ব্যালেন্স করে বেশ চলছে। সুপ্রভা ফোন রাখতেই সামনে দেখে অনিল হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। কি এইভাবে ভ্যাটকান্না ফেস করে আছেন কেন শুনি? সুপ্রভার কথা শুনে অনিলের মুখ থেকে হাসি মিলিয়ে যায়, অভিমানী কণ্ঠে বলে, এসব ভাষা কোথা থেকে শিখেছো ম্যাডাম? জানি না এত কথা, আপনি এভাবে আছেন কেন, কিছু বলবেন? আমি আর কি বলবো, ম্যাডামের তো সময়ই হয় না আমার জন্য। অনিলের কথা শুনে সুপ্রভা অনিলের গলা জড়িয়ে ধরে বলল, সময় লাগবে আপনার? অনেক সময় রয়েছে, চোখ খুলে দেখুন না একটু, সবে রাত 9:30 বেজেছে।
সুপ্রভার কথা শুনে অনিল মুখে দুষ্টু হাসি এনে সুপ্রভার কোমর জড়িয়ে ধরল। ম্যাডাম দেখি আজকে হ্যাপি রোমান্টিক মুডে আছেন। সুপ্রভা অনিলের সামনে ঘুরিয়ে উত্তর দিল, আপনার মতন রোমান্টিক হাজবেন্ড থাকলে আনরোমান্টিক আর কেউ থাকে? কথাটা বলতে না বলতেই অনিল সুপ্রভাকে কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকে। আরে আরে কি করছেন, পড়ে যাবো তো। পড়বে না তুমি, আমি আছি তো। হ্যাঁ আপনিই তো আছেন সবটা জুড়ে। সুপ্রভার কথা শুনে অনিল খাটে বসিয়ে এনে সুপ্রভার কপালে চুমু এঁকে দিয়ে দিল। তাদের ভালোবাসার দিন দিন বৃদ্ধিই পায় কেবল। সকাল সকাল রান্না করে গিয়ে নাস্তা বানানো শেষ করে তরকারি বসিয়েছে চুলায় সুপ্রভা। ঘড়ির কাঁটায় তখন 8টা বাজে। তখনই শাশুড়ি মা আসে। বৌমা, আজকেও এত দ্রুত রান্না বসিয়েছিস কেন? মা রোজই তো তাড়াতাড়ি রান্না করি, বলুন। আজকে তোর স্কুল নেই তাহলে? অভ্যাস হয়ে গিয়েছে মা। আপনি বসুন, আমি নাস্তা দিচ্ছি তরকারিতে ঢাকা দিয়ে। বলতে না বলতেই সুপ্রভা তরকারিতে পানি দিয়ে মৃদু আছে ঢাকা দিয়ে ডাইনিং টেবিলে শ্বশুর শাশুড়ি অনিলকে নাস্তা দিতে লাগলো। শিকদার সাহেব বললেন, পাশে বসে তুইও খেয়ে নে। না বাবা, আমি খাবো না, আর একটু পর একেবারে খাবো। আপনারা খেয়ে নিন বরং। শিকদার সাহেব বৌমার বারণ শুনলেন না। প্লেট নিয়ে তাতে পরোটা আর ডিম ভাজা যত্ন সহকারে পরিবেশন করে বৌমার হাতে দিলেন। নে এবার খেয়ে নে, আমরা সকলে খাচ্ছি, তুই খাবি না, এটা কেমন কথা? খেয়ে নে। সুপ্রভা আর না করলো না, চেয়ার টেনে বসে খেয়ে নিল। শিকদার সাহেব সুনেরা বেগম এভাবে তার বাবা মায়ের মতন সর্বদা খেয়াল রেখে চলেছে সুপ্রভার। রান্না বান্নার সমস্ত কাজ শেষ করে সোফায় বসে বসে টিভি দেখছিল সুপ্রভা। আজকে শুক্রবার, অনিল সেজন্য বাহিরে বেরিয়েছে একটু আড্ডা দিতে। সুপ্রভারও আজকে স্কুল নেই, নইলে অন্য দিনের মতন কাজ শেষ করে স্কুলে যেতে যেত। টিভি দেখতে দেখতে আজান দিতেই সুপ্রভা ফ্রেশ হয়ে এসে আবারও সবাইকে দুপুরের খাবার পরিবেশন করে এবার নিজের রুমে গিয়ে একটু শুয়েছিল। তখনই অনিল এসে পড়ে। কি হলো, এই ভর দুপুরবেলা ডাকছেন কেন? কি হয়েছে শুনি। দুপুরবেলা কই, দেখো 3:30 বেজে গেছে। উঠো বলছি, আজকের দিনটা তুমি এমনি এমনি ঘুমিয়ে কাটিয়ে দিবা? অনিল কথাগুলো বেশ মলিন কণ্ঠে বলল। সুপ্রভা বুঝলো অনিলের মন খারাপ কেন, তবুও কিছু বলল না, কারণ সে নিজেও আজকে রাতে অনিলকে তার জীবনের সবচেয়ে খুশির সংবাদ দিবে। আচ্ছা বলুন কি হয়েছে। অনিল বুঝলো সুপ্রভার খাপছাড়া কথাবার্তা, কিন্তু সে ছাড়বার পাত্র নয়। সুপ্রভাকে ছোঁয়া থেকে উঠিয়ে বসালো। সুপ্রভার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল, ওঠো বলছি, এটা পরে রেডি হয়ে নাও। কি আছে এতে? অনিল কিছুটা রাগত স্বরেই বলল, আমি আছি, আমি হয়েছে, শান্তি। সুপ্রভা অনিলকে আর না রাগিয়ে শাড়ির প্যাকেট নিয়ে চলে যায়। তারপর শাড়ি পরে আয়নার সামনে আসতেই অনিল সুপ্রভার শাড়ির আঁচলের নিচ দিয়ে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবায়। প্রথমবার এরকম হলুদ রঙের শাড়ি পরেছো, কেনার সময় ভেবেছি তুমি পরবে কিনা, কিন্তু এখন তো চোখে আটকে গেছে। সুপ্রভা অনিলকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলে, হয়েছে ছাড়ুন, শুধু শাড়ি পরলেই হবে? না না, তুমি সুন্দর করে সাজুগুজু করবে তো। তাহলে আপনি সরুন। অনিল সুপ্রভাকে পুরোপুরি ছেড়ে দিতেই সুপ্রভা চুলগুলো খোলা ছেড়ে দিল। কানের পাশে চুল ফুলের গাছটা আটকে দিল। কানের দুল, গলার গয়না সবই পরে নিল ম্যাচিং করে। ততক্ষণে অনিল পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছি। তাহলে চলো যাওয়া যাক। কোথায়? ভরসা নেই আমার উপর। সুপ্রভা আর দ্বিতীয় কোনো প্রশ্ন না করেই অনিলের সাথে হাঁটা ধরলো। দুজনে হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া গাছের নিচে এসে দাঁড়ালো। এতগুলো বছর পরও গাছটা সেই আগের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, তার লাল টুকটুকে ফুলগুলো নিয়ে। উপরে তাকাতেই লাল আভা দেখে চোখ ধাঁধিয়ে যায় একেবারে। আজকে ছুটির দিন, শুক্রবার, সেজন্য জায়গায় বেশি লোকজনও নেই। অনিল আর সুপ্রভা সেই গাছের নিচে রাখা বেঞ্চে বসলো। সামনেই পার্ক, তাই জন্য আশেপাশে বসার জন্য বেঞ্চ টেবিল রয়েছে। দুজনে পাশাপাশি বসেছে। অনিল সুপ্রভার হাত দুটো আঁকড়ে ধরে বলল, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই ধরে নিয়েছিলাম তুমি আমার। সময়ের স্রোতে লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি আমরা একত্রে। সেদিনের মতোই আজও আমার সমস্তটা জুড়ে তোমার বসবাস। ভালোবাসি তোমাকে ঠিক প্রথমবার যখন এখানে দেখেছিলাম সেই দিনকার মতোই আজও বড্ড বেশি ভালোবাসি। আর এভাবেই ভালোবেসে বাকি জীবনটুকু পার করতে চাই।
শুভ তৃতীয় বিবাহ বার্ষিকী বউ। এভাবেই হাত ছড়ে বাকি জীবন পার করে দিও। পুরো কথা শেষ করে অনিল থামলো। সুপ্রভা তখনও মুগ্ধ নয়নে অনিলের দিকে তাকিয়ে রয়েছে। এই কৃষ্ণচূড়া গাছের কাছেই আমাকে প্রথম দেখেছিলেন, আর আজকে সেই কৃষ্ণচূড়া গাছের নিচেই আমরা বসে আছি স্বামী স্ত্রী হিসেবে। বিবাহের ৩য় বছরে পদার্পণ করছি দুজনে। অনিল হাসি মুখে উত্তর দিল, মেয়ে, তুমি অশান্ত নিদ্রাহীন যুবকের শান্ত নয়নের কারণ। তুমি শান্ত যুবকের চঞ্চল হবার কারণ। আপনি আবার ছন্দ করে কথা বলছেন? আমি বুঝি না অত কঠিন কথা। ম্যাডাম তার স্বামীর কথাই বুঝতে পারছে না, হাসালে আমাকে। এই ম্যাডাম শব্দটাও হয়তো শোনা হতো না আমার যদি না আপনি পাশে থাকতেন। অনিল সুপ্রভার দিকে চেয়ে উত্তর দিল, আমি জানতাম তোমার স্বপ্নের কথা। তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও। সেই স্বপ্নের জন্য আমার থেকে কত দূর পাড়ি জমিয়েছিলে। সেই স্বপ্নকে পূরণ করতে দিব না আমি? কেবল স্বামী হলেই হলো? প্রকৃত অর্থে স্বামী তো তার স্ত্রীর সব ইচ্ছে পূরণ করে, সুখী রাখে। সুপ্রভা অনিলের কাঁধে মাথা রাখলো, প্রতি উত্তর করলো, আপনার মতন স্বামী অন্য কোনো মেয়ের আছে কিনা আমি জানি না। আপনি কতটা পাশে ছিলেন আমার। যেদিন আমি ভার্সিটি যেতাম ফোন করে করে খোঁজ নিতেন। আমার পড়ালেখায় কোনো বাধা তো দেনইনি, বরং সাহায্য করেছেন। সাথে বাবা মা তো ছিলই। আজকে আমার এই শিক্ষিকার পরিচয় যতটুকু যাই আছে, আপনাদের অবদানও কম নয়। হয়েছে হয়েছে ম্যাডাম, মার্কা কথাবার্তা বন্ধ করো তো তুমি। আচ্ছা, একটা কথা বলি। সুপ্রভার প্রশ্নে অনিল মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ বলো। আপনি তো আমাদের বিয়ের আগে, মানে 7 বছর আগে আমাকে ভুলে অন্য মেয়েকে ভালোবাসতে পারতেন, তাহলে বাসলেন না কেন? সুপ্রভার প্রশ্নে অনিলের অকপট উত্তর, খুঁজিনি কারো মন, শুধু তোমার মন পাবো বলে। কাউকে বাসিনি ভালো, শুধু তোমাকে ভালোবাসি বলে। সুপ্রভা ফের আসলো অনিলের কথা শুনে। মানুষটা সর্বদাই এরকম, ভালোবাসায় ভরিয়ে রাখে। এবার অনিল প্রশ্ন করলো, তোমার আমাকে কি দেখে ভালো লেগেছিল সুপ্রভা? মানে কোন দিকটা ভালো লাগায় আমাকে ভালোবেসেছিলে? সুপ্রভার উত্তর বলল, ভালো লাগা ভালোবাসা নয়, ভালোবাসা যা সর্বক্ষণ হৃদয়ে রয়। প্রভার প্রশ্নে অনিল বেশ উচ্চস্বরে হেসে উঠল। বাহ, তুমি দেখি আমার মতনই কথা বলছো। বেশ, একদম ঠিক বলেছো। ভালোবাসা তো সর্বক্ষণ হৃদয়ে থাকে, যেমন করে তুমি আছো এই হৃদয়ে। বলেই অনিল সুপ্রভার হাত তার বুকে আনলো। সুপ্রভা আবারও বলল, এতটা ভালোবাসা সবসময় থাকবে তো আজীবন? গভীর ভালোবাসার কোনো সামান্য পরিমাণও ছিদ্র থাকে না যে ভালোবাসা কমে যাবে। এতটা ভালোবাসেন আমাকে? তুমি হলে আমার সেই সব অনুভূতি যা কখনো বদলানোর নয়। তুমি হলে আমার সেই ভালোবাসা যা সর্বক্ষণ এই মন মস্তিষ্কে রয়। অনিলের কথা শুনে সুপ্রভা হাসি মুখে উত্তর দিল, আপনার এই এত ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব বলুন তো? ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসার ঋণ পরিশোধ করা যায়। তুমি তো আমাকে ভালোবাসোই, তাহলে সকল ঋণ শুকিয়ে গেছে। অনিলের কথা শুনে সুপ্রভার ফের হাসলো। দিনটা যেন রঙিন হয়ে উঠেছে কিছু মুহূর্তের মধ্যেই। এমনিতেই আজকে তাদের বিবাহ বার্ষিকী। এর ভিতর অনিলের দেওয়া উপহার, ভালোবাসার স্মৃতিচারণ করতে করতে যেন অন্য এক ভুবনে পৌঁছে গেছে দুজনে। এই দিনটাকে, মুহূর্তটাকে আরেকটু রঙিন না হয় সুপ্রভা করে দিক। সেই জমিয়ে রাখা উপহারটা দিয়ে সুপ্রভা অনিলের হাতটা নিজের পেটের কাছে আলতো করে রাখতেই অনিল সুপ্রভার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সেই ভালোবাসার ফসল হিসেবে আরেকজন ভালোবাসার ভাগিদার আসছে। অনিল সুপ্রভার দিকে তাকিয়ে বলে, মানে আমাদের সন্তান আসছে সুপ্রভা? তোমার আর আমার সন্তান? হ্যাঁ, আমার আর আপনার, আমাদের দুজনের সন্তান আসছে, যে আমাকে আপনাকে বাবা মা বলে ডাকবে। আরো ছোট্ট ছোট্ট একজোড়া হাত পা থাকবে আমাদের সঙ্গে। কথাগুলো বলার সময় খুশিতে সুপ্রভার গলা ধরে আসছিল। অনিলের মুখ থেকে হাসি সরছেই না। দুদিন বলনি কেন আমাকে সুপ্রভা? আমার তো এক্ষুনি ইচ্ছে করছে তোমাকে কোলে নিয়ে সারা দেশ ঘুরিয়ে আনিয়ে খুশি চোটে আমাকেও কেউ বাবা বলে ডাকবে, আবদার করবে, বলবে ঘুরতে নিয়ে যেতে। আমাদের মাঝখানে আরেকজন থাকবে। উফ, আমি তো আর ভাবতেই পারছি না। আচ্ছা শুনো, ছেলে হলে কিন্তু নাম রাখবো অভ্র। কেমন হবে বলো তো? তোমার আর আবার দাবের মিশ্রণে আমাদের ছেলের নাম। আর মেয়ে হলে রাখবো শুভ্রা। কেমন? লোকটা বাবা হবে বলে খুশিতে ছেলে মেয়ের নামও ভেবে ফেলেছে। সুপ্রভা মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো অনিলের হাসি মুখখানা। এর আগে এতটা খুশি কখনো দেখেনি অনিলকে। বাবা হবার আনন্দ যে এতটাই প্রখর। আরে আপনি থামুন তো,
আনন্দে এক্ষুনি নাম ভেবে ফেলেছেন সব দিক। আমার ভেতর ছোট্ট আরেকটা প্রাণের কথা আমি গত সপ্তাহে জেনেছি, কিন্তু আপনাকে ইচ্ছে করেই বলিনি। কেন বলেন? কেন জানেন? কারণ আজকের জন্য অপেক্ষা করছিলাম। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, এরকম একটা ভালো দিনের আরেকটা সুখবর দিতে চেয়েছি আমি, ব্যাস। সুপ্রভার কোনো কথা বোধহয় অনিলের কানে গেল না। সে কিছুক্ষণ ভেবে সুপ্রভাকে বলল, মেয়ে হলে নাম রাখবো সোনালী, সুনিভ্রা নাকি শুভ্রা? আর ছেলে হলে নাম রাখবো সুনীল, অভ্র, না হলে সুনিভ্র। কেমন? বলো তো কোনটা সুন্দর হবে? আরে আপনি পরে ভাবিয়েন, বাড়িতে গিয়ে না হয় নাম রাখবো। এক্ষুনি এত উতলা হচ্ছেন কেন? চলুন না বাড়ি যাই। অনিল কথা থামিয়ে সুপ্রভার মুখটা নিজের হাত দিয়ে ভালো মতন করে হাসি মুখে বলল, তুমি আমাকে কতটা আনন্দ দিয়েছো নিজেও জানো না বউ। আচ্ছা, আমি তো আপনাকে এত প্রশ্ন করছি, কই আপনি তো কিছু জিজ্ঞেস করলেন না? শুনতে চান না আমি আপনাকে কতটা ভালোবাসি? যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, আর যারা মনে মনে ভালোবাসি বলে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়েও মনে 100 গুণ বেশি কথা বলে। সুপ্রভা হাসলো, তৃপ্তির হাসি। অনিলের হাত ধরে উঠে দাঁড়ালো। ভালোবাসি, ভালোবাসি, কেবল আপনাকেই ভালোবাসি। আপনি আমাকে এতখানি ভালোবাসেন বলেই হয়তো আপনার প্রতি আমার ভালোবাসা দিন দিন বাড়ছে, বই কমছে না। আমাদের ভালোবাসা মৃত্যু অবধি এরকমই থাকুক। অনিল মুচকি হেসে সুপ্রভার হাত ধরে হাঁটতে লাগলো। আজকে দুজনের তৃতীয় বিবাহ বার্ষিকী। এই 2 বছরের চেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবে, কারণ এখন তো আর দুজন না, এখন তো তারা 3 জন। এই জীবনের স্বপ্ন পূরণ, স্বামী, সংসার সবকিছুই পেয়েছে সুপ্রভা, আর কিছুর কমতি নেই। বাকি ছিল একজোড়া ছোট্ট ছোট্ট হাত পা, সেই আশাও পূরণ হয়েছে। এই ছোট্ট জীবনের সবকিছুর পাওয়া হয়ে গেছে, কোনো কিছুর জন্য আর অপেক্ষা নেই, বরং উপরওয়ালার কাছে শুকর আদায় করে। একটু দাঁড়াও তো সুপ্রভা, আমি আসছি। কথাটা বলে অনিল সুপ্রভাকে রেখে ফেলে আসা কৃষ্ণচূড়া গাছের কাছে যায়। গাছ থেকে একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আবারও চলে আসে সুপ্রভার কাছে, সুপ্রভার হাতে দিয়ে, শেষ বিকেলে না হয় কৃষ্ণচূড়া ফুল নিয়ে তোমার কাছে আসলাম। আমাদের আনন্দময় মুহূর্তে এই লাল রঙা ফুলটিও সাক্ষী থাকুক। তোমার আমার এই সময়টুকু হয়ে উঠবে কৃষ্ণচূড়ায় রাঙা বিকেল।